তো সকলকে স্বাগত একবার আমাদের পিকোচিং সেন্টারে। তো আমাদের ইউটিউব চ্যানেল আমাদের যেহেতু অলরেডি আমাদের একটা সেশন চালু করা হয়েছে, যেটা হচ্ছে কি বাংলা ব্যাকরণ মিশন। তো বাংলা ব্যাকরণ মিশন অলরেডি আমাদের যে ব্যাকরণগত আলোচনা, যে প্রথম স্টেজ, সে ব্যাকরণগত আলোচনা কিন্তু অলরেডি আমাদের দুটো পার্টে কিন্তু আমরা প্রায় শেষ করে ফেলেছি। অলরেডি আমরা দুটো ক্লাস চলেছে। তো আশা করছি সকলের দেখছি অনেকেরই ভালো রেসপন্স আছে। প্রায় 200-300 জনের মতো লোক আর কি ভিউ করছে এবং তার সাথে লাইকও করছে মোটামুটি। তবে সবার কাছে একটা অনুরোধ, সকলে অবশ্যই লাইক করবে। লাইক করলে অবশ্যই আমাদের মোটিভেশন বাড়ে যে পরবর্তী ভিডিওটা আমরা আরও ভালোভাবে বা খুব যত্ন সহকারে ভিডিওটা তৈরি করব, যাতে আর কি সকলে বুঝতে এবং জানতে খুবই সুবিধা হয়। তো আজকের যে বিষয়টা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে কি আমাদের বাংলা ব্যাকরণের একদম প্রথম স্টেপ, সেটা হচ্ছে কি ভাষা এবং উপভাষা, যেটা দিয়ে আমাদের বাংলা ব্যাকরণ শুরু, ভাষা ও উপভাষা। তো এই ভাষা উপভাষার আমরা প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা টপিক কোনখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে প্রবণতা বেশি, এবং তার সাথে হচ্ছে কি যে ভাষার সংজ্ঞা কোন কোন ব্যাকরণবিদ কেমনভাবে ব্যাখ্যা করেছেন এবং উপভাষার সংজ্ঞা কেমনভাবে ব্যাখ্যা করেছেন, সেই সম্পর্কিত প্রত্যেকটা তথ্য কিন্তু আমরা নিখুঁতভাবে কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো। তো বলে রাখি, এই ভাষা উপভাষাও আমরা দুটো পার্টে ভাগ করব, পার্ট 1 এবং পার্ট 2। তো পার্ট 1 এবং পার্ট 1-এ আমরা সম্পূর্ণ জানবো কি ভাষা থেকে একদম সম্পূর্ণ যে সকল ভাষা উপভাষা যে ভাগগুলো আছে সেই ততটা পর্যন্ত জানবো, এবং পরবর্তী যে পার্ট 2টা হবে সেই পার্ট 2-এ কিন্তু আমরা ভাষা উপভাষার যে ভাগগুলো থাকছে সেই ভাগগুলো নিয়ে কিন্তু আমরা সমগ্র আলোচনা করব। তো সবাইকে একটাই বারবার বলবো যে যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং সেশন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো আরেকটা বিষয় যেটা অনেকেই আর কি প্রশ্ন করছে যে বিহার স্টেটের অ্যান্সার কি বা রেজাল্ট কখন আসতে পারে। তো বিহার স্টেটের রেজাল্ট আমি অলরেডি বলে দিয়েছিলাম যে জুলাইয়ের সেকেন্ড উইক কিন্তু আসার সম্ভাবনা কিন্তু আছে যে রেজাল্ট, এবং তাহলে আশা করছি যে যদি সেকেন্ড উইক মনে করি যদি 15 থেকে 20 তারিখের মধ্যে যদি রেজাল্ট বার হয়, প্রকাশিত হয়, তো সেই ক্ষেত্রে আশা করা যায় 10 তারিখের মধ্যে আশা করা যায় একটা অ্যান্সার কি প্রোভাইড করতে পারে। ঠিক আছে, তো এই একটা বিষয়। এবং টিআরই 4, যে বিপিএসসি টিআরই 4-এর যে পরীক্ষা, সেই পরীক্ষা তিথিও কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি যে ক্যালেন্ডার অনুযায়ী, বিপিএসসি যে ক্যালেন্ডার অনুযায়ী সেই পরীক্ষা কিন্তু আগস্ট মাসে কিন্তু পরীক্ষাটা হবে। এটা কিন্তু একটা লক্ষ্য রেখে পর কিন্তু বিপিএসসি কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং একটা বিষয়, সিটেটের যে অ্যাডমিট কার্ড বলেছিলাম যে টেলিগ্রামে, যে সিটেটের অ্যাডমিট কার্ড আগামীকাল রাত 12টার সময় হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত সিটের অ্যাডমিট কার্ড সম্পর্কিত কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত প্রকাশিত করা হয়নি। তো যাই হোক, এই করার তথ্য বললাম। তো আজকের যে ক্লাস হচ্ছে, সেই ক্লাস হচ্ছে কি ভাষা এবং উপভাষা, ভাষা ও উপভাষা। তো ভাষা এবং উপভাষার মধ্যে প্রত্যেকটা জিনিস আমরা জানবো। তো আজকের যে টপিক, সেই টপিক হচ্ছে কি আমাদের আজকের যে টপিক সেই টপিক হচ্ছে আমাদের কি ভাষা ও উপভাষা। তো প্রথমে আমরা জানবো কি ভাষা জিনিসটা কি। ভাষা জিনিসটা কি আমাদের, তো ভাষা সম্পর্কে যে আলোচনাটা করব, সেই এখানে লেখা আছে যে ভাষা সম্পর্কিত আলোচনা। তো ভাষা সম্পর্কিত আলোচনা কি না, প্রথমেই আমাদের যে পয়েন্ট উঠে এসেছে সেটা হচ্ছে কি ভাষা হলো মানুষের ভাব প্রকাশের মাধ্যম। ওটা সকলে জানি যে ভাষা হচ্ছে কি যে সকল মানুষেরা কি করছে, যখন ভাষাটা প্রয়োগ করছে বা নিজের ভাবটা প্রকাশ করছে, সেই ভাব প্রকাশের মাধ্যমটাকে আমরা কি বলছি, ভাষা বলছি। তাহলে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে বলি আমরা ভাষা। তাহলে এমসিকিউ প্রকাশ করতে পারে যে মানুষের কোনটাকে আমরা ভাষা বলছি না, মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে আমরা ভাষা বলছি। পরবর্তী পয়েন্টে কি বলা হয়েছে যে ভাষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি না, ভাস যুক্ত অ যুক্ত অং যুক্ত আ টাপ। তাহলে এই হচ্ছে কি ভাষার যে শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ। পরবর্তী কি আছে, এটা যে সংস্কৃত ভাষা ভাস ধাতুর অর্থ কি, সংস্কৃত হচ্ছে ভাস ধাতুর অর্থ হচ্ছে কি, সংস্কৃত হচ্ছে ভাস ধাতুর অর্থ হচ্ছে বলা বা ব্যক্ত করা। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভাস ধাতুর অর্থ কি না, ভাস ধাতুর অর্থ হচ্ছে বলা বা ব্যক্ত করা। পরবর্তী পয়েন্টে কি বলা হয়েছে যে বেদের সংহিতা মন্ত্রে প্রথম ভাষাতত্ত্ব সম্পর্কিত আলোচনা পাওয়া যায়। তাহলে ভাষাতত্ত্ব সম্পর্কিত আলোচনা আমরা কিসে পাই না, প্রথম কিসে পাইছিলাম না, বেদের সংহিতা মন্ত্রে। তাহলে বেদের এই যে লেখা আছে যে বেদের সংহিতা মন্ত্রে প্রথম ভাষাতত্ত্ব সম্পর্কিত আলোচনা আমরা পাই। তারপর কি বলা হয়েছে যে ভাষা বিশ্লেষণ প্রথম উল্লেখ পাওয়া যায় যজুর্বেদে।
তাহলে ভাষা যে বিশ্লেষণ করা হয়েছিল সেটা প্রথম কোথায় পাওয়া গেছিলো না, আমাদের যে বেদ ছিল সেই বেদের নাম হচ্ছে কি যজুর্বেদ। সেই যজুর্বেদেই কিন্তু আমরা প্রথম যে ভাষা বিশ্লেষণ করা হয়েছিল তার প্রথম উল্লেখ কিন্তু আমরা ওখান থেকেই পেয়েছিলাম। তাহলে এখানে যদি দেখি যদি আমরা যে ভাষা সম্পর্কিত যে আলোচনা, তো ভাষা হচ্ছে কি মানুষের একটা ভাব প্রকাশের মাধ্যম। ভাষা শব্দটির উৎপত্তি হচ্ছে ভাঁজ যুক্ত অ যুক্ত আ, যেটা টাপ। সংস্কৃত ভাস ধাতুর অর্থ হচ্ছে কি, সংস্কৃত হচ্ছে ভাঁজ ধাতুর অর্থ হচ্ছে কি বলা বা ব্যক্ত করা। বেদের সংহিতা মন্ত্রে প্রথম ভাষাতত্ত্ব সম্পর্কিত আলোচনা পাওয়া যায়। তাহলে বেদের সংহিতা মন্ত্রেই প্রথম কিন্তু ভাষাতত্ত্ব সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনা কিন্তু আমরা ওখান থেকে পেয়ে থাকি। এবং ভাষা বিশ্লেষণ প্রথম উল্লেখ পাওয়া যায় যজুর্বেদে। তাহলে ভাষা যে বিশ্লেষণ সেটা প্রথম উল্লেখ পাওয়া গেছিলো কিসে, না যজুর্বেদে। তাহলে ভাষা সম্পর্কে আমাদের আলোচনা আশা করছি এইখানটা সকলের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যেটা আসছে কি ভাষার সংজ্ঞা। তো ভাষার সংজ্ঞা সম্পর্কিত যে সুকুমার সেন যে ব্যাকরণবিদ, তিনি কি বলেছিলেন যে মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বৌদ্ধ ধ্বনি হলো হচ্ছে কি ভাষা। তাহলে মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বৌদ্ধ ধ্বনি হচ্ছে কি ভাষা। মানুষের উচ্চারিত অর্থবহ যেটার মধ্যে কি কোনো অর্থ থাকবে, সেই অর্থবহ বহুজন বৌদ্ধ ধ্বনি হচ্ছে কি আমাদের ভাষা। পরবর্তী কী আসছে যে সুনীত কুমার চট্টোপাধ্যায় কী বলেছিলেন, যে আমি একটা কথা বলছি বারবার, যে সুনীত কুমার চট্টোপাধ্যায় যে সকল সংজ্ঞাগুলো উঠে এসেছে ব্যাকরণগত দিক থেকে, তো সেই সংজ্ঞাগুলো প্রায় বলতে গেলে 2 থেকে 2.5 লাইনের মতন কিন্তু প্রত্যেকটা সংজ্ঞা, মানে এক কথা বলতে গেলে বড়। তো এই যে ভাষা সম্পর্কে সুনীত কুমার চট্টোপাধ্যায়ের যে সংজ্ঞা জ্ঞাপক করেছেন, সেই সংজ্ঞাটা কি না, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথ্য বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে বলছে ভাষা। তাহলে আমরা সুনীত কুমার চট্টোপাধ্যায়ের তিন থেকে 4 ধরনের কিন্তু ভাষা সম্পর্কে যে সমষ্টিগত দিক, সেই দিকটা কিন্তু আমরা পাচ্ছি। সেটা কী কী পাচ্ছি, একটা হচ্ছে মনের ভাব প্রকাশের জন্য পাচ্ছি, একটা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, তাছাড়া পাচ্ছি আমরা স্বতন্ত্রভাবে অবস্থিত তথ্য বাক্যে প্রযুক্ত। এই যে শব্দ সমষ্টিকে আমরা একসাথে কী বলছি, আমরা ভাষা বলছি। তাহলে সুনীত কুমার চট্টোপাধ্যায়ের কোথায় যদি বলতে যাই, মনের ভাব প্রকাশ পাবে বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি উচ্চারিত হচ্ছে জনসমাজে, তার সঙ্গে হচ্ছে স্বতন্ত্রভাবে অবস্থিত হবে কোনো জায়গায়, তথ্য বাক্যে প্রযুক্ত হবে, বাক্যে একটা কোনো তথ্য প্রকাশ হবে, এই সব শব্দ সমষ্টিকে একসাথে বলছি আমরা ভাষা, সোজা ভাষায়। তারপর হচ্ছে কি উপভাষা সম্পর্কে আলোচনা। তাহলে আমরা ভাষা সম্পর্কে আলোচনা জানতে পারলাম, যে সুনীত কুমার চট্টোপাধ্যায়ের যে সংজ্ঞা দিয়েছেন সেই সম্পর্কে জানতে পারলাম, সুকুমার সেন যে সংজ্ঞা দিয়েছে সেই সম্পর্কে জানতে পারলাম, এবং ভাষা যে কোথা থেকে উৎপত্তিগত অর্থ হয়েছে সেইখান থেকে আমরা জানতে পারলাম, যে ভাষা শব্দের অর্থ সেটাও জানতে পারলাম। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারছি। তারপর আসছে কি উপভাষা সম্পর্কে যে আলোচনা। তো উপভাষা সম্পর্কের আলোচনা কি, প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে কি ভাষার ব্যবহারিক রূপ হচ্ছে কি উপভাষা। তাহলে ভাষার যখন আমরা ব্যবহার করব, সেই ব্যবহারিক যে রূপটা পাবো সেই রূপটার নাম হচ্ছে কি আমাদের উপভাষা। পরবর্তী কি উপভাষা শব্দটির উৎপত্তি অর্থ কি, ভাষার যে উৎপত্তি ছিল সেটা ঠিক আছে, তার সঙ্গে যে আমাদের উপ আছে, এই যে উপ যে যোগটা করেছে উপসর্গ, সেই উপটা হচ্ছে কি আমাদের যুক্ত হবে বা আগে বসবে, তখন তারপরেই আমাদের পুরো সম্পূর্ণ উৎপত্তিগত অর্থটা কিন্তু প্রকাশিত পাচ্ছে। সেটা কি হচ্ছে ন উপ ভাস যুক্ত অ যুক্ত আ। তাহলে এই যে ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কি উপভাষার ব্যুৎপত্তিগত অর্থ। পরবর্তী কি আভিধানিক অর্থ উপভাষা হলো, আভিধানিক অর্থে উপভাষা হলো কি মূল ভাষার অন্তর্গত অঙ্গীভূত ভাষা। তাহলে আমরা একটু আগেই বললাম যে যে ভাষাটা আমরা প্রয়োগ করব, সেই ভাষাটা প্রয়োগ করার পর যখন আমরা ব্যবহার করব এবং ব্যবহার করার পর যে একটা রূপ পাবো, সেই রূপটাকে বলছি আমরা উপভাষা বলছি। তাহলে এইখানে আভিধানিক অর্থ উপভাষা হচ্ছে মূল ভাষার অন্তর্গত অঙ্গীভূত একটা ভাষা। তাহলে মূল ভাষা থেকে যখন একটা অন্তর্গত হচ্ছে, সেই ভাষা থাকটাকে বলছি আমরা কি উপভাষা বলছি। পরবর্তী পয়েন্ট কী বলা হয়েছে, তাহলে উপভাষা সম্পর্কে তো আমাদের এই তিনটি কিন্তু আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে এই বিষয়গুলো ভাষা হচ্ছে ব্যবহারিক রূপ হচ্ছে উপভাষা, উপভাষার উৎপত্তিগত অর্থ করতে পারছি, এবং আভিধানিক অর্থ উপভাষা হলো কি মূল ভাষার অন্তর্গত অঙ্গীভূত একটা ভাষা। তারপরে হচ্ছে কি উপভাষার সংজ্ঞা। উপভাষার সংজ্ঞা শুধুমাত্র একজনই দিয়েছেন, তিনি হচ্ছে সুকুমার সেনই দিয়েছেন, আর অন্য কোথাও অন্য কারো ব্যাকরণবিদের কিন্তু কোনো তথ্য পাইনি আমি, সেই ক্ষেত্রে আমরা শুধু সুকুমার সেনের তথ্যটাই কিন্তু আমরা দিয়েছি। তো সুকুমার সেন যিনি বলেছেন যে কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত, কোনো ভাষা কোনো সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চলে বিশেষ প্রচলিত ভাষার ছাদকে উপভাষা বলা হয়।
তাহলে কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চলে অঞ্চলে বিশেষ প্রচলিত সেই ভাষাটাকে বলছি আমরা উপভাষা। ক্লিয়ার? এইবার আমরা আসবো যে ভাষার যে উপভাষা আছে সেই উপভাষার যে ভাগ, সেই ভাগগুলো আমরা কিন্তু এক এক করে জানব। তো উপভাষা সম্পর্কে এইখানে যেটা বলা হয়েছে যে উপভাষার যে একটা সংজ্ঞা দিয়েছে যে ব্যাকরণগত, যেটা কি বলা হয়েছে যে একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত অঞ্চলভেদে দৈনন্দিন ব্যবহারিক কাজে ও কথাবার্তা ধ্বনিগত, রূপগত এবং বাগধারাগত বৈশিষ্ট্য নিয়ে যে ভাষা প্রচলিত তাকে বলা হচ্ছে উপভাষা। ঠিক আছে? তাহলে একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত অঞ্চলভেদে দৈনন্দিন ব্যবহারিক কাজে ও কথাবার্তা ধ্বনিগত, রূপগত এবং বাগধারাগত বৈশিষ্ট্য নিয়ে যে ভাষা প্রচলিত থাকে তাকে বলা হচ্ছে উপভাষা। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম ভিডিও করার সময় যে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং প্রত্যেকটা টপিক কিন্তু তোমরা খাতায় নোট করতে পারো। তো উপভাষার যে ভাগ, উপভাষাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি। প্রধানত কয় ভাগ ভাগ করছি আমরা? প্রধানত ভাগ করছি আমরা দুই ভাগে। কি কি? প্রথম হচ্ছে কথ্য ভাষা, যেটাকে আমরা বলছি মৌখিক উপভাষা। লেখ্য উপভাষা, যেটা হচ্ছে সাহিত্যিক উপভাষা। তাহলে আমাদের উপভাষাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কথ্য উপভাষা, যেটার নাম হচ্ছে মৌখিক উপভাষা বলি আমরা। লেখ্য উপভাষার উপর নাম হচ্ছে কি সাহিত্যিক উপভাষা। এর মৌখিক উপভাষা বা কথ্য উপভাষারও আবার হচ্ছে 5টা ভাগ আছে। সেই 5টা ভাগ কি কি? প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি রাঢ়ী উপভাষা, পরবর্তীতে পাচ্ছি আমরা বঙ্গালী উপভাষা, তারপরে পাচ্ছি আমরা বরেন্দ্র উপভাষা, তার পরবর্তীতে পাচ্ছি আমরা কামরূপী ভাষা, তারপরে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডী উপভাষা। তাহলে এই যে রাঢ়ী উপভাষা, তাহলে কথ্য উপভাষা বা মৌখিক উপভাষার হচ্ছে 5টা ভাগ। কি হলো আমাদের? রাঢ়ী উপভাষা, বঙ্গালী উপভাষা, বরেন্দ্র উপভাষা, কামরূপী উপভাষা এবং ঝাড়খণ্ডী উপভাষা। প্রত্যেকটা প্রত্যেকটা উপভাষা কোন কোন রাজ্যে বা কোন কোন অঞ্চলে এই উপভাষাগুলো কিন্তু প্রয়োগ করা হয় সেই সম্পর্কে কিন্তু আমরা পরবর্তী যে পাঠ, সেই পাঠে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। তো আজকে শুধু জানবো যে রাঢ়ী উপভাষা এবং বঙ্গালী উপভাষা এবং বরেন্দ্র উপভাষা এবং কামরূপী উপভাষা এবং ঝাড়খণ্ডী উপভাষা কোন কোন অঞ্চলে এবং কোন কোন রাজ্যে কিন্তু বা কোন কোন জেলাতে বলা হয় সেই সম্পর্কে কিন্তু আমরা জানব। এবং তারপর আছে কি লেখ্য উপভাষা। তো লেখ্য উপভাষা হচ্ছে দুটা ভাগ করা আছে, সেটা হচ্ছে পদ্য উপভাষা, সেটা হচ্ছে গদ্য উপভাষা। এই সম্পর্ক কিন্তু আমরা জানবো পরবর্তী যে পাঠ, সেই পাঠের মাধ্যমে। তো আজকে শুধুমাত্র জানবো কি যে রাঢ়ী উপভাষা, এই যে উপভাষাগুলো আছে যে কথ্য উপভাষায়, এই উপভাষাগুলো সম্পর্কে আমরা জানবো। তো কি জানবো? প্রথমে জানছি আমরা কি রাঢ়ী উপভাষাকে আমরা প্রধানত আবার যে 4টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পূর্ব মধ্য রাঢ়ী, একটা পশ্চিম মধ্য রাঢ়ী, উত্তর মধ্য রাঢ়ী আর দক্ষিণ মধ্য রাঢ়ী। তা রাঢ়ী উপভাষাকে আমরা কয় ভাগ করেছি? 4 ভাগে। একটা হচ্ছে কি পূর্ব মধ্য রাঢ়ী, পশ্চিম মধ্য রাঢ়ী, উত্তর মধ্য রাঢ়ী আর দক্ষিণ মধ্য রাঢ়ী। তা এই যে পূর্ব মধ্য রাঢ়ী বলতে আমরা কোন কোন জেলার পাচ্ছি না? পূর্ব মধ্য রাঢ়ীর মধ্যে বা রাঢ়ী উপভাষা কোন কোন পূর্ব মধ্য রাঢ়ী যে উপভাষা আছে, সেই রাঢ়ী উপভাষা কোন কোন জেলায় প্রকাশিত হয় আমাদের, মানে কোন কোন রাজ্যের আমাদের কোন কোন জেলায় বলা হয়, সেটা হচ্ছে কি পূর্ব মধ্য রাঢ়ী হচ্ছে হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা। তাহলে পূর্ব মধ্যের মধ্যে যে রাঢ়ী উপভাষাটা প্রচলিত আছে সেটা হচ্ছে কি হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা। তারপর আসছে কি পশ্চিম মধ্য রাঢ়ী, যেটা হচ্ছে হুগলি। প্রথম হচ্ছে কি আমাদের হুগলি, বর্ধমান, পূর্ব বাঁকুড়া আর বীরভূম। তারপর আসছে আমাদের উত্তর মধ্য রাঢ়ী। তারপর হচ্ছে আমাদের কি উত্তর মধ্য রাঢ়ী। উত্তর মধ্য রাঢ়ীর মধ্যে আমাদের পড়ছে কোনটা? নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ মালদহ। দক্ষিণ মধ্য রাঢ়ীর মধ্যে পড়ছে উত্তর পূর্ব মেদিনীপুর, আর একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তাহলে রাঢ়ী উপভাষা আমাদের পশ্চিমবাংলায় সব থেকে বেশিরভাগ ব্যবহার করা হয়, বা আমাদের পশ্চিমবাংলার সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে প্রধান উপভাষা হচ্ছে সেটা হচ্ছে রাঢ়ী উপভাষা। এবং রাঢ়ী উপভাষা কোন কোন জেলায় আমাদের বলা হয়, এবং সেই জেলাগত দিক থেকে রাঢ়ী উপভাষাকে প্রধানত আমরা 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পূর্ব মধ্য রাঢ়ী, একটা হচ্ছে পশ্চিম মধ্য রাঢ়ী, উত্তর মধ্য রাঢ়ী এবং দক্ষিণ মধ্য রাঢ়ী। তাহলে পূর্ব মধ্য রাঢ়ীর মধ্যে পাচ্ছি আমরা হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা। এবং পশ্চিম মধ্য রাঢ়ীর মধ্যে পাচ্ছি আমরা হুগলি, বর্ধমান, পূর্ব বাঁকুড়া আর বীরভূম। আর উত্তর মধ্য রাঢ়ীর মধ্যে পাচ্ছি আমরা নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ মালদহ। আর দক্ষিণ মধ্য রাঢ়ীর মধ্যে পাচ্ছি দক্ষিণ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এবার আসছে আমাদের বঙ্গালী ভাষা। এই বঙ্গালী ভাষা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশেই, আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে সেটা যে বাংলাদেশ, এই বাংলাদেশেই কিন্তু এই বঙ্গালী ভাষা বেশি প্রয়োগ
বা বেশি প্রচলিত আছে। ঠিক আছে, তো এই বঙ্গালী ভাষাকে আবার দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে বিশুদ্ধ বঙ্গালী আর একটা হচ্ছে চট্টগ্রামী বঙ্গালী। বিশুদ্ধ বঙ্গালীর মধ্যে যে বাংলাদেশের যে সকল রাজ্যগুলো পড়ছে সেগুলো হচ্ছে যেমন হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা আর যশোর। তাহলে বিশুদ্ধ বঙ্গালীর মধ্যে যে সকল রাজ্যগুলো পড়েছে সেটা ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা আর যশোর। আর চট্টগ্রামী বঙ্গালী যেটা হচ্ছে শুধুমাত্র চট্টগ্রাম আর নোয়াখালী। তাহলে বঙ্গালী ভাষা সব থেকে বাংলাদেশেই বেশিরভাগ প্রচলিত, আর সব থেকে বেশি প্রচলিত হচ্ছে আমাদের রাঢ়ী উপভাষা, সেটা হচ্ছে পশ্চিমবাংলার সব থেকে বেশি প্রচলিত। পরবর্তী যে উপভাষা, সেই পরবর্তী উপভাষা হচ্ছে কি বরেন্দ্রী উপভাষা। এই বরেন্দ্রী উপভাষা হচ্ছে আমাদের যে সকল জেলায় আর কি প্রচলিত সেগুলো বেশিরভাগ হচ্ছে মালদা, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী আর পাবনা আর বগুড়া। সরি, রাজশাহী আর পাবনা বগুড়া এগুলো হচ্ছে শুধুমাত্র এগুলো এগুলো হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, তাহলে হচ্ছে কি বরেন্দ্র উপভাষা হচ্ছে মালদা, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা আর বগুড়া। পরবর্তী যে উপভাষাগুলো আছে সেই উপভাষাটা কী কী, সেটা হচ্ছে কামরূপী উপভাষা। তো কামরূপী উপভাষা হচ্ছে আমাদের যে যেটা হচ্ছে কি উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, রংপুর, কাঁচড়া, ত্রিপুরা, শ্রীহট্ট। ত্রিপুরা একটা রাজ্য। ঠিক আছে, তাহলে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, রংপুর, কাঁচড়া আর শ্রীহট্ট। এটা ঝাড়খণ্ডী ভাষা। এই ঝাড়খণ্ডী ভাষা শুধুমাত্র আমাদের লাল মাটির যে সকল জেলাগুলো আছে, যেটা হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, মানভূম, এই সব জেলায় কিন্তু বেশিরভাগ কিন্তু প্রচলিত। আরেক কথা বলতে গেলে ঝাড়খণ্ড উপভাষাটা বেশিরভাগ হচ্ছে আদিবাসী একটা উপভাষা। তাহলে এই ঝাড়খণ্ড উপভাষা আমরা লক্ষ্য করতে পারি যে দক্ষিণ পশ্চিম পুরুলিয়া, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, বিহারের ধলভূম, মানভূম, সিংভূম, সাঁওতাল পরগনা, দক্ষিণ দক্ষিণ পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম বর্ধমান। তাহলে এইখানে একটা কোশ্চেন আসতে পারে যে বিহার রাজ্যে কোন উপভাষা প্রচলিত। যদি টিআরই ফোরে যদি কোনো কারণবশত যদি এই কোশ্চেনটা আসে যে বিহার রাজ্যে কোন উপভাষা প্রচলিত, তো আমরা কি বলতে পারবো যে বিহার রাজ্যে আমাদের ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত। তো ঝাড়খণ্ডী উপভাষা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দক্ষিণ পশ্চিম পুরুলিয়া, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, বিহারের ধলভূম, মানভূম, সিংভূম, তারপরে যে সাঁওতাল পরগনা, দক্ষিণ পশ্চিম আর মেদিনীপুর আর পশ্চিম বর্ধমান। তাহলে আজকের বিষয় কিন্তু আমাদের এইটুকুই ছিল। তাহলে আমরা কি জানলাম যে ভাষা এবং উপভাষা সম্পর্কিত যে সকল তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো কিন্তু আমরা তোমার সামনে তুলে ধরলাম। তো পরবর্তী যে ক্লাস, সেই পরবর্তী ক্লাসে আমাদের যে উপভাষার যে ভাগগুলো আছে, উপভাষার উপভাষার যে ভাগগুলো আছে, তো উপভাষার যে ভাগগুলো সেই ভাগগুলো আমরা প্রত্যেকটা ভাগ, প্রত্যেক তথ্য এবং গুরুত্বপূর্ণ যে সকল তথ্যগুলো এবং কোন উপভাষা কেমন মানে ব্যাকরণগত কোন কোন জায়গায় আর কি ব্যবহার করা হয় সেই সম্পর্কে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আমরা জানবো। তো আমরা কম কম করে পড়াচ্ছি একটি কারণ যাতে সকলে বুঝতে ও সুবিধা হয় এবং ক্লাসটা করতেও কিন্তু মনোযোগ হয়। কারণ সব থেকে বেশি যদি বড় ভিডিও হয়ে যায় সেই ক্ষেত্রে কী হবে, কোনো ক্লাস করতে একটু বিরক্তি বোধ হবে। ঠিক আছে, তো আজকের এইটুকুই ক্লাস ছিল। তো সকলকে ধন্যবাদ। আর সকলকে একবার বলবো লাস্টবার মতন, যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সেশন পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করে দেবো। এবং পরবর্তী যে ক্লাসগুলো সে আগের যে ক্লাসগুলো সেই ক্লাসের আমরা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা আমাদের যে অ্যাবাউট অপশানে গিয়ে তোমরা কিন্তু আমাদের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো যে বাংলা ব্যাকরণ মিশন বলে একটা শিডিউল করা আছে, সেখানে গিয়ে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।